ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ গড় বেগ নিয়ে আলোচনা করব। গড় বেগের এই ক্লাসটিতে আমি জানি গড় বেগের প্রবলেমগুলো না অনেক খটোমটো হয়। সেই খটোমটো ভাবটা আজকে ঠিক কেটে যাবে যদি এই ক্লাসটা থ্রোলি একদম দেখা যায়। গ্যারান্টি রয়েছে। থ্রোলি দেখা যায় মিন্স কারণ কনসেপচুয়াল জিনিসপত্রগুলো ফার্স্টে আলোচনা করা হয়েছে এবং দেখতেই পাচ্ছ। তারপর বেসিক প্রবলেম থেকে স্টার্ট করে এইচসিবির প্রবলেম, যেখানে একটা এইচসিবির বেসিক প্রবলেম চুজ করা হয়েছে, এখানটায় হার্ড প্রবলেমও ছিল, আমরা আস্তে আস্তে যাব। তারপর আমরা কিছু ইরোডভের প্রবলেম, মানে বেসিক থেকে সমস্ত অ্যাডভান্স সমস্ত প্রবলেম নিয়ে আজকে ক্লাসে আলোচনা করেছি। কাজেই কোনো স্কিপ না করে, যদি দেখতেই পাচ্ছ প্রবলেমগুলো কতগুলো শর্টকাট কায়দায় এখানে আলোচনা করা হয়েছে, কাজে স্কিপ না করে যদি পুরোটা দেখা যায় তাহলে আশা করি অ্যাভারেজ মোশন নিয়ে আর কোনো খটোমটো জায়গা থাকবে না। তাহলে শুরু করা যাক। সবার প্রথম আমাদের যেটা বুঝতে হবে সেটি হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ, এই জিনিস দুটি কি। কারণ দেখেছি আমরা কাইনেমেটিক্সে এই দুটো টার্ম বারবার করে অ্যাপিয়ার করে প্রবলেমের মধ্যে, যে গড় বেগ, তাৎক্ষণিক বেগ। এই দুটি জিনিসকে আমরা যদি ফার্স্টে বুঝতে পারি, তারপরে সেক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি ওয়ালা যে প্রবলেমগুলো থাকবে না, সেই প্রবলেমগুলো আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো। দেখা যাক, আমরা প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে আমরা দেখি। ধরে নিই এ একটা গতিপথ এবং আমি এই গতিপথটির এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছি এবং এটির যে টোটাল ডিস্টেন্স, এই ডিস্টেন্সটি হচ্ছে 10 মিটার। অর্থাৎ আমাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে যদি যেতে হয়, তাহলে সেক্ষেত্রে যে টোটাল ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, এটা তুমি সরণের ম্যাগনিটিউডও বলতে পারো। তার কারণ হচ্ছে এখানে আমি একটা সরলরেখা বরাবর একই দিকে এগোচ্ছি, অর্থাৎ আমার বেগের দিকটা সর্বদা এ থেকে বি এর দিকে। কাজে এখানটায় ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউডও যা, ডিস্টেন্স ট্রাভেলটা হচ্ছে তাই। তাহলে এখানটায় এস টোটাল, মানে টোটাল যে ডিসপ্লেসমেন্টটা আমি করছি সেটি হচ্ছে 10 মিটার। আর এই টোটাল যেতে আমার যতটা সময় লেগেছে সেটাকে আমি টি টোটাল বলে লিখছি, এটি আমি ধরে নিচ্ছি 5 সেকেন্ড। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি বলতে আমরা বুঝি যে এইটি, সেটা হচ্ছে, এটাকে আমরা ভি অ্যাভারেজ দিয়ে ডিফাইন করি, অথবা ভি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ডিফাইন করি, অথবা ভি এর মাথায় একটা বার দিয়ে ডিফাইন করি। এটা হচ্ছে এস টোটাল, মানে আমি টোটাল কতটা সরণ করেছি বা টোটাল কতটা দূরত্ব অতিক্রম করেছি, বাই টি টোটাল। তাহলে আমরা এখানটায় পাবো এটা 10 আমাদের ডায়াগ্রাম অনুযায়ী, আর 5 এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম অনুযায়ী বা আমাদের এক্সাম্পল অনুযায়ী। তাহলে আমরা পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড। আমার এখানটায় গড় বেগ যেটিকে আমি পাচ্ছি সেটা 2 মিটার পার সেকেন্ড পাচ্ছি আমার এই এক্সাম্পল অনুযায়ী, এটা গড় বেগ। তাহলে গড় বেগ ক্যালকুলেট করতে গেলে আমরা দেখছি টোটাল যে আমার ডিসপ্লেসমেন্টটা আমি করছি বাই টোটাল টাইম, অর্থাৎ টোটাল ডিসপ্লেসমেন্ট আর টোটাল টাইম ধরে যে বেগটা আমি বার করছি সেটা কিন্তু আমার গড় বেগ। কিন্তু এখন কথা হচ্ছে, এই গড় বেগটা জানতে পারলেও আমার মোশন সম্পর্কে কিন্তু পুঙ্খানুপুঙ্খ তথ্য তোমার কাছে পৌঁছচ্ছে না। তার কারণ আমি যদি বলি এ থেকে বি তে যাচ্ছি, এর মাঝে আমি দুটো আরো পয়েন্ট আমি মার্ক করে রাখি, সি আর ডি। আমি বলছি এর থেকে সি তে আমি v1 ভেলোসিটি নিয়ে গেছি, সি থেকে ডি তে আমি v2 ভেলোসিটি নিয়ে গেছি, ডি থেকে বি তে আমি v3 ভেলোসিটি নিয়ে গেছি। এই v1 এর মানটা কিন্তু কনস্ট্যান্ট ধরে নাও, মানে এর থেকে সি তে আমি সমবেগ নিয়ে গেছি, সেই সমবেগের মানটি হচ্ছে v1। সি থেকে ডি তে আমি সমবেগ নিয়ে গেছি, সেই সমবেগের মানটি হচ্ছে v2। আর ডি থেকে বি তেও সমবেগ নিয়ে গেছি, সেই সমবেগের মানটি হচ্ছে v3। আর ধরে নেওয়া যাক এই সি বিন্দুতে থাকাকালীন আমি 2 সেকেন্ডের জন্য দাঁড়িয়েছিলাম, মানে এই সি বিন্দুতে থাকাকালীন আমার বেগটা কত ছিল, 2 সেকেন্ডের জন্য 0। অর্থাৎ এর থেকে সি এইটুকু সময় আসার মানে এইটুকু ডিস্টেন্স আসার সময় আমার বেগটা ছিল v1, কিন্তু সি বিন্দুতে আমার বেগটা 2 সেকেন্ডের জন্য 0 হয়েছিল। একই রকম ভাবে ধরতে পারি ডি বিন্দুতে আমার বেগটা 1 সেকেন্ডের জন্য 0 হয়েছিল, অর্থাৎ ডি বিন্দুতে আমি 1 সেকেন্ড ওয়েট করেছিলাম, 1 সেকেন্ড দাঁড়িয়েছিলাম। তাহলে এই যে এ থেকে বি তে আসার সময় আমি ভ্যারাইটি মানের বেগ ফলো করতে করতে এসেছি, কখনো 0, কখনো v1, কখনো v2, কখনো v3। এই যে ইনফরমেশন, এই ইনফরমেশনটা কিন্তু এই অ্যাভারেজ ভেলোসিটির ভেতরে লুকিয়ে নেই।
তাহলে অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে টোটাল জিনিসটাকে ক্যালকুলেট করে যেটা বার করা হচ্ছে, আর তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এটা হচ্ছে কোনো মুহূর্তের বেগটাকে আমরা ধরছি। যেমন সি পয়েন্টে যেই মুহূর্তে ছিলাম সেই মুহূর্তে আমার বেগটা ছিল 0, এই 0টা কিন্তু সি পয়েন্টে থাকার মুহূর্তে আমার বেগ বা সি পয়েন্টে আমার তাৎক্ষণিক বেগ। এটাই হচ্ছে গড় বেগ আর তাৎক্ষণিক বেগের মধ্যে পার্থক্য। এখন কথা হচ্ছে যে আমি যখন গড় বেগ বার করছি তখন আমরা এই টোটাল ডিসপ্লেসমেন্টটা আমি কেন নিচ্ছি, টোটাল ডিসপ্লেসমেন্ট আর টোটাল টাইম এটা আমি কেন নিচ্ছি গড় বেগ বার করার সময়, এটাকে বুঝতে গেলে একটা ডেটা সেট আমাদের দেখতে হবে। ধরে নেওয়া যাক এস ইকুয়াল টু টি স্কোয়ার, একটা অপেক্ষকীয় সম্পর্ক, এস ইকুয়াল টু টি স্কোয়ার। এই অপেক্ষকীয় সম্পর্কটাকে তুমি যদি অ্যানালাইজ করো, এস যদি স্মরণ হয়, টি যদি তোমার সময় হয়, তাহলে বুঝতেই পারছো এটার সঙ্গে সংশ্লিষ্ট যে ভিটি ইকুয়েশনটা হবে, এস কে ডেরিভেটিভ করলে টাইমের রেসপেক্টে আসলো ভি, আর টি স্কোয়ার কে ডেরিভেটিভ করলে আসলো কত 2t। তাহলে এর সঙ্গে সংশ্লিষ্ট যে ভিটি ইকুয়েশন হবে সেটা হচ্ছে ভি ইকুয়াল টু 2t। আমি দুটো ডেটাই, অর্থাৎ দুটো যে অপেক্ষকীয় সম্পর্ক রয়েছে এদের ডেটাগুলোকে ভাঙিয়ে দেখবো এখানটায়। তাহলে ফার্স্ট আমি এখানটায় ভাঙিয়ে দেখি টি আর এস। ধরে নেওয়া যাক টি এর মান 0 থেকে স্টার্ট করছি আমরা, তাহলে টি যখন 0 এস তখন 0, দেখতেই পাচ্ছ। টি যখন 1 এস তখন হচ্ছে 1, টি যখন 2 এস তখন হচ্ছে 4, টি যখন 3 এস তখন হচ্ছে 9, টি যখন 4 এস তখন হচ্ছে 16। এরকম ভাবে ডেটা সেটটা এগোচ্ছে। কি বলতে চাইছি এই ডেটা সেট দেখে সেটা আমি একটু পরে বলছি, আগে এই ভিটির ডেটা সেটটা আমরা তৈরি করে নিই। টি অ্যান্ড ভি, এই ফাংশনটা দেখেই বুঝতে পারছো টি যখন 0 ভি তখন 0, টি যখন 1 ভি তখন 2, টি যখন 2 ভি তখন 4, টি যখন 3 ভি তখন 6, আর টি যখন 4 ভি তখন হচ্ছে 8। অ্যাভারেজ বলতে তুমি কি বোঝো? এই যে ভি এর টোটাল ডেটা সেটটা যে আমি তৈরি করলাম এর একদম এই মিডল মানটা হচ্ছে অ্যাভারেজ, না? মিডল মানটা হচ্ছে অ্যাভারেজ। আচ্ছা খেয়াল করো, এই জায়গাটায় আমি এই সেগমেন্টটা খেয়াল করছি, টি এর চেঞ্জ কত 1, আর এই যে পজিশন চেঞ্জ করেছে কত 1 ইউনিট। তাহলে আমরা এই জায়গাটায় যদি আমরা ভি বার করতে যাই তাহলে সেই ভিটা কত আসবে, এস এর চেঞ্জ হচ্ছে 1, টি এর চেঞ্জ হচ্ছে 1, তার মানে কত হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। আমি একটা একক দিয়ে দিলাম মিটার পার সেকেন্ড। পরের সেগমেন্টে 1 থেকে 2 এখানেও কিন্তু টি এর চেঞ্জ 1, কিন্তু এখানটায় 1 থেকে 4 ভি এর চেঞ্জ কত হয়েছে 3। তাহলে আমরা ভি কত পাচ্ছি এখানটায়, এস এর চেঞ্জ হয়েছে 3 আর টি এর চেঞ্জ হয়েছে কত 1, মানে কত 3 মিটার পার সেকেন্ড। দেখো প্রত্যেকটা মুহূর্তে বেগের মান কিন্তু এখানে আলাদা। তুমি দেখতেই পাচ্ছ যে টি ইকুয়াল টু যখন 0 সেকেন্ড ছিল, অর্থাৎ 0 থেকে যখন 1 এ যাচ্ছিল তখন বেগের মানটা 1, আর টি ইকুয়াল টু যখন তোমার 3 সেকেন্ড, সরি, টি ইকুয়াল টু যখন 1 থেকে 2 এ গেল 1 সেকেন্ড চেঞ্জ করেছে, আর সেই মুহূর্তে বেগটা যত হয়েছে সেটা কত 3 মিটার পার সেকেন্ড। আর তুমি যদি ওভারঅল ক্যালকুলেশন করো, মানে টোটাল এই টি এর মানটা টোটাল চেঞ্জ ধরো আর এস এর মানের যদি আমরা টোটাল চেঞ্জ ধরি তাহলে কত আসবে সেটা আমি ডিফাইন করছি, সেটাকে নাকি আমি বলছি ভি অ্যাভারেজ। এই ভি অ্যাভারেজ তুমি কি করে পাচ্ছ, তাহলে টোটাল এস এর চেঞ্জ 16 মাইনাস 0, টোটাল টি এর চেঞ্জ 4 মাইনাস 0, দ্যাট মিনস কত আসছে 4 মিটার পার সেকেন্ড, যেটা তুমি এখানটাই মার্ক করে রেখেছিলে। দেখো অ্যাভারেজ। তাহলে তাৎক্ষণিক বেগ আর গড় বেগ এই দুটির ভেতরে যে পার্থক্যটি রয়েছে সেই জিনিসটা তুমি এখানটায় লক্ষ্য করতে পারছো। গড় বেগ মানে হচ্ছে কি না, আমি ওভারঅলি যেই স্প্যানটা আমি নিয়েছি টাইম স্প্যান, সেই ওভারঅল টাইম স্প্যানের রেসপেক্টে আমি ওভারঅল ডিসপ্লেসমেন্ট কতটা করেছি সেই দিয়ে যে বেগটা আমি বার করছি সেটা হচ্ছে কি আমার গড় বেগ। জিনিসটিকে আমরা এবার ভিজুয়ালাইজ করার একটু চেষ্টা করি। ভিজুয়ালাইজেশন বলতে একটা গ্রাফ যদি আমরা দেখি, আমাদের ইকুয়েশন ছিল ভি ইকুয়াল টু 2t, ভেলোসিটি টাইম ইকুয়েশন, ভি ইকুয়াল টু 2t। এইটিকে দিয়ে যদি আমরা একটা গ্রাফ আঁকি, এটা হচ্ছে ভি অ্যাক্সিস,
এটি হচ্ছে টি অ্যাক্সিস, ভি ইকুয়াল টু 2t, যে গ্রাফটি আমি পাবো সেই গ্রাফটি তোমরা বুঝতেই পারছো একটা সরল রেখা হবে, মূলবিন্দুগামী সরল রেখা হবে, তোমরা জানো এটা গ্রাফিক্যাল। এই অ্যাক্সিসটিকে আমরা ভি অ্যাক্সিস দিচ্ছি, আর এই অ্যাক্সিসটিকে আমরা লেবেল করছি টি অ্যাক্সিস দিয়ে। দেখো, বেগের যে মানটা এখানে ধরো 0 ছিল, আর বেগের মানটা এখানটায় যদি আমি ধরে নিই টাইম যদি হয় 4, তাহলে এখানটায় বেগের মানটা তুমি এই ইকুয়েশন থেকে বুঝতে পারছো, বেগের মান হচ্ছে এখানটায় 8। তাহলে এর যে মিডল, এর মিডিলটাই নিশ্চয়ই গড় বেগকে প্রকাশ করবে। তাহলে এটা হচ্ছে কি আমার 2 সেকেন্ড, এটা হচ্ছে কত 4 হবে, 4 কি অ্যাভারেজ ভেলোসিটি, স্ট্রেট লাইন ফাংশন। ওকে, একটা মজার বিষয় হচ্ছে তাহলে আমরা এই গ্রাফ দিয়ে একটা খুব ভালো সিদ্ধান্ত করতে পারি, খানিকক্ষণ পরে করছি আমরা। অর্থাৎ গড় কোথায় পড়ছে না, এটা মিডিলে পড়ছে, এখান থেকে আমরা জাস্ট এইটুকু সিদ্ধান্ত বুঝে রাখছি। আর যে ভালো একটা সিদ্ধান্ত করা সেটা আমরা একটু পরে করছি। দেখা যাক ভি এর যে অর্থাৎ ভি অ্যাভারেজের যে আমরা ইকুয়েশনটি পেলাম, ভি অ্যাভারেজের যে ফর্মুলাটি আমরা পেলাম, সেই ফর্মুলাটি আমাদের কাছে কি হিসাবে অ্যাপিয়ার করলো, ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু টোটাল ডিসপ্লেসমেন্ট, মানে বলতে পারো S1 প্লাস S2 প্লাস S3 প্লাস ড্যাশ 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 Sn বাই T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ড্যাশ 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 Tn। অর্থাৎ এখানে যদি কোশ্চেনে এমন বলে দেয়া থাকে যে T1 সময়ে ডিসপ্লেসমেন্ট হয়েছে S1 পরিমাণ, T2 সময়ে ডিসপ্লেসমেন্ট হয়েছে S2 পরিমাণ, T3 সময়ে ডিসপ্লেসমেন্ট হয়েছে S3 পরিমাণ, অ্যান্ড ড্যাশ 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 Tn সময়ে ডিসপ্লেসমেন্ট হয়েছে Sn পরিমাণ। তাহলে টোটাল টাইম ইন্টারভাল কত, ফার্স্টে ছিল T1, তারপরে ইন্টারভালটা ছিল T2, তারপরে ইন্টারভাল ছিল T3, এরকম টোটাল টাইম ইন্টারভাল গুলো যদি আমি যোগ করি তাহলে আমি এখানটা কি পাবো, আমার টোটাল যাত্রাপথে কতটা সময় পাচ্ছি সেই জিনিসটা আমরা পাচ্ছি, এবং সেটা আমি হরে বসাচ্ছি, আর টোটাল ডিসপ্লেসমেন্ট এটিকে আমি ওপরে রাখলাম। এই দিয়ে তো আমরা অ্যাভারেজ ভেলোসিটি বুঝলাম। কিন্তু কিন্তু যদি কোশ্চেনে এই T1 টাইমে S1, T2 টাইমে S2, T3 টাইমে S3 এরকম না বলে দিয়ে আমাদের ফার্স্ট যেই জিনিসটি আমরা শিখেছিলাম সেইটি বলে দিত, মানে এই যে প্রথম কিছু সময় আমি V1 বেগ নিয়ে চলেছিলাম, তারপরে কিছু সময় আমি স্থির অবস্থায় ছিলাম, তারপরে কিছু সময় আমি V2 বেগ নিয়ে চলেছিলাম, তারপরে কিছু সময় আমি V3 বেগ নিয়ে চলেছিলাম, এরকম ভাবে টাইম ইন্টারভ্যালের সঙ্গে সঙ্গে বেগ বলে দিয়েছে। প্রত্যেকটা টাইম ইন্টারভ্যালে আমি কতদূর করে এগিয়েছি সেটা বলেনি। তার মানে কি বলে দিয়েছে, T1 সময়ে তুমি এগিয়েছো V1 পরিমাণ, T2 সময়ে তুমি T1 সময়ে তোমার বেগ ছিল V1 পরিমাণ, T2 সময় ধরে তোমার বেগ ছিল V2 পরিমাণ, T3 সময় ধরে তোমার বেগ ছিল V3 পরিমাণ, অ্যান্ড ড্যাশ 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 Tn সময় ধরে তোমার বেগ ছিল Vn পরিমাণ। এই রকম বলে দেওয়া থাকলো প্রবলেমে। কিন্তু তুমি তো এখানে যে ভি অ্যাভারেজের ফর্মুলাটি ডিজাইন করলে সেটা তো টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম দিয়ে ডিজাইন করেছো, কিন্তু তোমার তো এখানে ডিসপ্লেসমেন্ট বলে দেয়নি। তাহলে এই যে ফর্মুলাটি ভি অ্যাভারেজের, এই ফর্মুলাটিকে আমরা মডিফাই করতে পারি কিভাবে, আমি কিন্তু জানি S ইকুয়াল টু ভিটি। আমি বলেছি কি এই T1 সময়ে এর বেগটা কিন্তু V1ই ছিল, T1 সময়ে এ কিন্তু সমবেগেই চলছিল V1, তারপরে বেগটা চেঞ্জ করে T2 সময় ধরে এ কিন্তু আবার সমবেগ V2 নিয়ে চলছে। তাহলে সমবেগের ফর্মুলা আমি খাটাতেই পারি, S ইকুয়াল টু ভিটি। তাহলে এইটির থেকে আমি লিখতে পারি S1 ইজ ইকুয়াল টু V1 T1, S2 is equal to V2 T2, S3 is equal to V3 T3, and dash 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 Sn is equal to Vn Tn। এই জিনিসটি কিন্তু আমরা পেতে পারি। তাহলে এই যে ইকুয়েশনটি রয়েছে এখানটায় যদি আমরা এই S1, S2, S3 এগুলোর মান বসাই, তাহলে কিন্তু আমরা কোশ্চেনে যে রিকোয়ারমেন্ট আমাদের রয়েছে সেইটি দিয়ে
আমরা একটা ফর্মুলা তৈরি করে দিতে পারবো। তাহলে কত আসছে এটা? S1 এর মান হচ্ছে V1 T1, S2 এর মান হচ্ছে V2 T2, S3 এর মান হচ্ছে V3 T3, এরকম ভাবে পরপর আরো চলেছে Vn Tn অব্দি। আর নিচে রইল কত? T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ, এরকম ভাবে চলেছে Tn পর্যন্ত। ওকে, তাহলে আমরা এই অ্যাভারেজ ভেলোসিটি যেই দুই রকমের ফর্মুলা আমরা এখানটায় অ্যাচিভ করতে পারলাম, সেটা হচ্ছে যদি আমার কোশ্চেনে এই টাইমস টি টাইম স্টেপে এস দূরত্ব অতিক্রম এই রকম কনফিগারেশন বলে দেয়, তাহলে ভি অ্যাভারেজ আমরা ইউজ করব S1 প্লাস S2 প্লাস S3 প্লাস ড্যাশ 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 প্লাস Sn। বেসিক ফর্মুলা হচ্ছে আমার এইটা, T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ড্যাশ 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 প্লাস কত? Tn। এটা ছিল আমাদের বেসিক ফর্মুলা। আর কি দেখলাম? যদি ইন্টারভ্যালে টি টাইম ইন্টারভ্যালে ভি ভেলোসিটি করেছিল সমবেগে, এইরকম ধরনের কোশ্চেন থাকে, তাহলে এটার মডিফিকেশন কেমন ভাবে হচ্ছে? ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু S1 এর জায়গায় বসাচ্ছি V1 T1, S2 এর জায়গায় বসাচ্ছি V2 T2, S3 এর জায়গায় বসাচ্ছি V3 T3 অ্যান্ড ড্যাশ ড্যাশ ড্যাশ। আমরা কি লিখতে পারি এখানটায়? Vn Tn বাই কত? বাই হচ্ছে T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ড্যাশ 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 Tn। ওকে, কিন্তু কোশ্চেনে এতটা জটিল ক্যালকুলেশন আমাদের ইউজুয়ালি করতে হয় না। ম্যাক্সিমাম কোশ্চেনে যেটা বলে দেওয়া থাকে সেটা হচ্ছে এই যে টাইম ইন্টারভ্যালটা না, T1 T2 T3 T4 এইগুলো না, এগুলো ইকুয়াল টাইম ইন্টারভ্যাল হয়। অর্থাৎ প্রথম হাফ টাইমে এতটা গেছে, পরের হাফ টাইমে এতটা গেছে, এরকম বলে দেওয়া হবে। কিংবা প্রথম 1/3 টাইমে এতটা গেছে, দ্বিতীয় 1/3 টাইমে এতটা গেছে, তৃতীয় 1/3 টাইমে এতটা গেছে, এরকম বলে দেওয়া থাকে। তার মানে ইউজুয়ালি টাইম ইন্টারভ্যালের কথা যেটা আমরা বলছি, এই টাইম ইন্টারভ্যাল গুলি সেম সেম থাকে। তাহলে টাইম ইন্টারভ্যাল গুলি যদি সেম সেম হয়, আমি এদেরকে টি ধরে নিই, T1 T2 T3 Tn এগুলো সকলের মান হচ্ছে, সবগুলির মান হচ্ছে টি, এটিকে আমি ধরে নিচ্ছি। তাহলে যদি তাই হয়, তাহলে এখানটায় আমি এই ফর্মুলাটা মডিফিকেশন হবে, একটু আরো সহজ ফর্মে চলে আসবে। এটা কেমন আসবে? ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু, দেখো প্রত্যেকটার থেকে টি টি কমন চলে যাচ্ছে, তাহলে টি গেল কমন, থাকছে কত? V1 প্লাস V2 প্লাস V3 প্লাস ড্যাশ 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 কত? Vn। আর নিচে তুমি কি পাবে? n সংখ্যক টি কিন্তু যুক্ত হয়েছে নিচে, তাহলে কত? nt। যেখানে টি টি কাটা যায়, তাহলে ফাইনাল ইকুয়েশন আমি যেটা পাচ্ছি সেটি হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3 প্লাস ড্যাশ 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 Vn বাই কত পাচ্ছি আমরা? n। এটা কিন্তু তোমরা দেখেছো। টাইম ইন্টারভাল গুলো যদি সেম হয়ে যায়, তাহলে যে কটা স্টেপ বলে দিয়েছে আর প্রত্যেকটা স্টেপে বেগের যে মানগুলো ছিল, সেই বেগের মানগুলোকে যোগ করে যতগুলো স্টেপ রয়েছে সেই স্টেপ নাম্বার দিয়ে ভাগ করে দিলে আমরা অ্যাভারেজ ভেলোসিটি পেয়ে যাচ্ছি। খুব কমন জিনিস, কিন্তু এইটির ভেতরে না একটা টুইস্ট রয়েছে। টুইস্টটা কি? টুইস্টটা হচ্ছে এই যে V1 V2 V3 Vn, এইটা তুমি যদি আমার কোশ্চেনে আমি ফার্স্ট যে এক্সাম্পল বলেছিলাম, এই যে তোমার T1 সময় ধরে V1, T2 সময় ধরে V2, সরি T2 সময় ধরে এটা স্থির অবস্থায় ছিল, তারপর T3 সময় ধরে V2, তারপর T4 সময় ধরে এটা স্থির অবস্থায় ছিল, তারপর T5 সময় ধরে V3 বেগ নিয়ে চলেছে, এই রকম যদি বলে দেওয়া থাকে তাহলে তুমি ওই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যদি বলা হয় যে বেগটা সময়ের রেসপেক্টে এইভাবে চেঞ্জ করছে, v ইকুয়াল টু 2t, এইরকম ভাবে চেঞ্জ করছে, তুমি পারবে না। কারণ টি ক্ষুদ্রাতি ক্ষুদ্র চেঞ্জের জন্যই টি এর ভি এর কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে টি এর চেঞ্জটাও কন্টিনিউয়াস, ভি এর চেঞ্জটাও কিন্তু কন্টিনিউয়াস। তুমি এতটাই কন্টিনিউয়াস যে তুমি V1 V2 V3 এই যে ছাড়া ছাড়া করে তুমি বুঝতে পারছিলে, এই ছাড়া ছাড়া করে কিন্তু বোঝা যাবে না। তাহলে তখন সেক্ষেত্রে তুমি কি করবে? তখন সেক্ষেত্রে এই বুদ্ধি তো চলবে না আমাদের। কিন্তু এই জায়গায় তুমি একটা মজার জিনিস লক্ষ্য করতে পারবে।
কি মজার জিনিস লক্ষ্য করতে পারবে, দেখো এই যে ইকুয়েশনটা পাচ্ছি ভি ইকুয়াল টু 2t, এই ইকুয়েশনটা দিয়ে যে বলছিলাম একটু আগে গ্রাফ দিয়ে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেই জিনিসটা দেখে নেওয়া যাক আগে। ভি ইকুয়াল টু 2t, এখানটা আমি একটা ভিটি গ্রাফ আঁকি। এই অ্যাক্সিসটিকে আমি মার্ক করছি ভি, এই অ্যাক্সিসটিকে আমি মার্ক করছি টি দিয়ে। ওকে, আর এখানটিতে আমি গ্রাফটা আঁকছি। তুমি জানো গ্রাফ কেমন হবে, এটার স্ট্রেট লাইন গ্রাফ। তাহলে এখানটায় তৈরি হচ্ছে গ্রাফ। ওকে, আর একটা কাজ আমরা করব, এই ভি ইকুয়াল টু 2t এর ডেটা সেটটি আমরা এখানটা একবার লিখে নেব। টি আর ভি 0 0, টি যখন 1 ভি তখন 2, টি যখন 2 ভি তখন 4, টি যখন 3 ভি তখন 6, টি যখন 4 ভি তখন কত 8। তুমি একটু আগেই দেখলে এখানটা অ্যাভারেজ ভেলোসিটি যেটা এসেছিল সেটা 4 ছিল, এই সেম এক্সাম্পলে 4 ছিল। আচ্ছা, এইবার এই জায়গাটায় তুমি একটা জিনিস দেখো, প্রথমে 0 থেকে 1 টি চেঞ্জ করেছে, 0 থেকে 1 টি চেঞ্জ করেছে, ভি এর চেঞ্জ কত 0 থেকে 2 মানে 2 ইউনিট। তাহলে এখানে বেগটা কত ছিল 2, তাৎক্ষণিক বেগই তুমি যদি বলো তাহলে সেটা হচ্ছে 2। ওকে, নেক্সট 1 থেকে 2 টি এর দেখো, টি এর চেঞ্জ 1, ভি এর চেঞ্জ কত 2, এই 1 সেকেন্ডেও কত তৈরি হয়েছে 2 চেঞ্জ হয়েছে। প্রত্যেকটা স্টেপে দেখো টি এর চেঞ্জ 1 করে এসছে, আর ভি এর চেঞ্জ কত করে হয়েছে, এখানটায় কিন্তু ভি এর চেঞ্জ 1 করেই এসছে। টি এর চেঞ্জও দেখো প্রত্যেকটা স্টেপে ভি এর চেঞ্জ এবং টি এর চেঞ্জ এখানটায় সেম করে রয়েছে। এটা আমি কি করে বলতে পারছি না, এই ভিটি ডায়াগ্রামের নতিটা কি, নতিটা হচ্ছে ধ্রুবক, অর্থাৎ টি এর সাপেক্ষে ভি এর যে পরিবর্তন সেই পরিবর্তনটার মান প্রত্যেকটা পয়েন্টে ধ্রুবক। যার জন্য এই গ্রাফটির ক্ষেত্রে না আমার এই মাঝখানের পয়েন্টগুলিতে না তাকালেও চলে, তাকাবো না আমরা, কারণ প্রত্যেকটা পয়েন্টেই তো এটার মান ধ্রুবক রয়েছে। কাজে আমরা কি করতে পারি, এই যে শুরুর বিন্দুতে বেগ কত আর এই শেষের বিন্দুতে বেগ কত, এই জিনিসটি যদি আমরা জানি, অর্থাৎ শুরুর বিন্দুতে বেগ ছিল 0, শেষের বিন্দুতে বেগ ছিল 8, এইটার থেকে এই ফর্মুলাটা যদি আমরা খাটাই, এই যে যতগুলো বেগ যোগ করেছি বাই এন, এইটিকে যদি আমরা খাটাই কত 8 প্লাস 0, দুটো বেগ যোগ করছি, শুরু আর শেষের বিন্দু দেখছি, আর কোনো কিছু দেখছি না, বাই কি দুটো স্টেপ আমরা খেয়াল করছি এখানটায় বাই 2, তাহলে কত পাচ্ছি আমি এখানটায় 4 মিটার পার সেকেন্ড মার্কা জিনিস পেয়ে যাচ্ছি। দেখো অ্যাভারেজ ভেলোসিটি পেয়ে গেলাম। এই হচ্ছে একটা ফাংশনকে যদি প্লটিং করে তার যদি সরল রেখা পাওয়া যায়, তার মজাটা হচ্ছে এইটা, তার মাঝখানটা কিন্তু আমাদের আর দেখতে প্রয়োজন পড়ে না, আমরা জাস্ট শুরু আর শেষ এই দিয়ে কিন্তু কাজ করে দিতে পারি। তাহলে বোঝা গেল, যদি সমতরণে বস্তু কণা চলে তাহলে সময়ের সাপেক্ষে যদি তার গড়বেগ আমাদের বার করতে হয় সময় দিয়ে, তখন সেক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, যেহেতু সময় সাপেক্ষে সমতরণে বস্তু কণার বেগের পরিবর্তনটা হচ্ছে একটা সরলরৈখিক ভাবে পরিবর্তিত হয় বেগটা, যার জন্য এখানটায় কি মাঝখানের জিনিসটাকে না দেখে আমরা শুরু, তাহলে শুরুর বেগ প্লাস শেষের বেগ বাই 2, এটা করলে আমরা ভি অ্যাভারেজ পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস আমরা এখানটায় লিখে দিতে পারি যে এই সমতরণের ক্ষেত্রে, অর্থাৎ ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি প্লাস ইউ, প্রাথমিক বেগ ইউ দিয়ে প্রকাশ করি আমরা, বাই কত 2। আরো ইম্পর্টেন্ট রেজাল্ট হচ্ছে এই ভি অ্যাভারেজটা কিন্তু দেখো একদমই মধ্যিখানের বেগ, অর্থাৎ যাত্রাকাল যদি মোট 4 সেকেন্ড হয় তাহলে 2 সেকেন্ড থাকা অবস্থায় এটার বেগটা কিন্তু ভি অ্যাভারেজ। অর্থাৎ কোশ্চেনে কিন্তু গড় বেগের মান জানতে না চেয়ে টোটাল যাত্রা পথ বলে দিল, আর ইনফরমেশনটা জাস্ট বলে দিল কি প্রারম্ভিক বিন্দুতে বা একদম প্রথমে বেগটা ছিল এত, এত সেকেন্ড পরে বা 10 সেকেন্ড পরে বেগ হয়েছে এত, তাহলে 5 সেকেন্ড অবস্থায় বেগ কত, ত্বরণের মানটাও কিন্তু বলে দিল না আমাদের। তাহলে কিন্তু আমরা ওই বড় করে ফার্স্টে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি খাটিয়ে প্রথমবার তোমার
এ বার করে নেবো, পরের বার আবার ভি প্লাস, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি খাটাবো, নিয়ে সেখান থেকে আমি আবার ভি বার করবো, এত কিছু করার দরকার নেই। জাস্ট কি ভি প্লাস ইউ বাই টু, টাইমের রেসপেক্টে আমরা এখানটা কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি পেয়ে যাচ্ছি। আর অ্যাভারেজ ভেলোসিটি মানে কি, একদম মিডিল পয়েন্ট, যেটা আমরা একটু আগে গ্রাফে এই যে এখানটায় বলতে চাইছিলাম, একদম মিডিল পয়েন্টে যেটা আমরা পাচ্ছি। এই জন্যই ফাংশনটাকে ভিজুয়ালাইজ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যাক, এইটুকু অবধি আমরা দেখলাম। কি কি দেখলাম? অ্যাভারেজ ভেলোসিটির বেসিক ডেফিনিশন, যদি এসটি দিয়ে না বলে ভিটি দিয়ে বলে তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি কেমন থাকছে। আর যদি এই ভিটি দিয়ে না বলে এসভি দিয়ে বলে, মানে প্রথম এতটা দূরত্ব গেল এত বেগ নিয়ে, তারপরে এতটা দূরত্ব গেল এত বেগ নিয়ে, তারপর এতটা দূরত্ব গেল এত বেগ নিয়ে, এরকম কায়দায় যদি বলে, তাহলে প্রথম এতটা সময় এত বেগ নিয়ে, তারপর এতটা সময় এত বেগ নিয়ে, এরকম কায়দা দেখলাম আমরা। যদি এবার দূরত্বের সাপেক্ষে বলে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে দেখা যাক। আবার আমরা ভি অ্যাভারেজের যে বেসিক ডেফিনিশন আমরা লিখেছিলাম সেইটিকে আমরা এখানটায় দেখছি। কি, যদি টি এর সাপেক্ষে এস এরকম কোশ্চেনে বলে দেওয়া থাকে যে টি ওয়ান সময়ে এস ওয়ান স্মরণ করেছে, টি টু সময়ে এস টু স্মরণ করেছে, আবার বলছি আমি এটা বেসিক ডেফিনিশন, তখন ভি অ্যাভারেজ কত আসবে না, এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি প্লাস ড্যাশ 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 প্লাস এস এন বাই কত, টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস ড্যাশ 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 প্লাস কত টিএন। এরকম মার্কা জিনিস একটা তুমি পেলে। আলোচনার বিষয়বস্তু কি ছিল আমাদের, যদি এখানটায় টিএস দিয়ে বলে দিলে কি আসলো সেটা তো আমরা লিখলাম বেসিক ডেফিনিশন, টিভি দিয়ে বললে কি আসতো সেটা আমরা দেখেছি। এখন আমাদের দেখার পালা হচ্ছে যদি এসভি দিয়ে বলা থাকে, অর্থাৎ এস ওয়ান দূরত্ব গেছে ভি ওয়ান বেগ নিয়ে, এস টু দূরত্ব গেছে ভি টু বেগ নিয়ে সমবেগ, তারপর এস থ্রি দূরত্ব গেছে ভি থ্রি বেগ নিয়ে ড্যাশ ড্যাশ ড্যাশ, এস এন দূরত্ব গেছে ভি এন বেগ নিয়ে। যদি এরকম কন্ডিশনে বলে তাহলে কোশ্চেনে তোমার বলা রয়েছে এস আর ভি, আর তোমার বেসিক ডেফিনিশনে রয়েছে কি এস আর টি। তাহলে এখান থেকে টি ভাগাতে হবে, টি ভাগাতে হবে কি দিয়ে, ভি ঢুকিয়ে টি ভাগাতে হবে, একদম পরিষ্কার হিসাব। তাই তুমি জানো টি ইকুয়াল টু কত হয়, এস বাই ভি। তাহলে এই বুদ্ধিটাই তুমি এখানটায় খাটাবে। টি ইকুয়াল টু যদি এস বাই ভি হয় তাহলে তোমার এটা পারমিট করছে টি ওয়ান ইকুয়াল টু লিখতে এস ওয়ান বাই ভি ওয়ান, টি টু ইজ ইকুয়াল টু লিখতে এস টু বাই ভি টু, টি টু ইজ ইকুয়াল টু এস টু বাই ভি টু। টি থ্রি ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো এস থ্রি বাই ভি থ্রি, এগুলো লিখতে পারো। তাহলে এই টি এর মানগুলো তুমি যদি এবার এই ভি অ্যাভারেজের ফর্মুলায় তুমি সেট করে দাও, তাহলে তুমি কি ভি অ্যাভারেজের এই জন্য ফর্মুলা পেয়ে যাচ্ছ যেখানে এস ভি দিয়ে বলে দিয়েছে। তাহলে সেইটি আমি কি পাবো, সেই রকম ভাবে আমরা পাবো ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি, এগুলো তো অ্যাজ ইট ইজ থেকে গেল কারণ এগুলো সরিয়ে আমাদের লাভ নেই, কোশ্চেনে বলেই দিয়েছে। জাস্ট আমরা সরাবো টি গুলো। তাহলে টি সরবে কি দিয়ে, টি সরবে এস ওয়ান বাই ভি ওয়ান, এস টু বাই ভি টু, এস থ্রি বাই ভি থ্রি ড্যাশ 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 এস এন বাই ভি এন। এইরকম ভাবে আমাদের টি গুলো সরিয়ে নিলাম। কিন্তু ওই যে আবার একই কথা, এই যে আগের বার টাইম স্প্যান গুলো আমরা সেম ধরেছিলাম না, এইবার আমরা এই যে দূরত্ব অতিক্রম করছে প্রতিটা ধাপে, এই প্রত্যেকটা ধাপে অতিক্রান্ত দূরত্ব বা সরণ যাই বলো না কেন, এইটা হচ্ছে সেম। কোশ্চেনে ম্যাক্সিমাম কোশ্চেনে এই জিনিসটি বলে দেওয়া থাকে, এইটা হচ্ছে সেম। আর না বলে দিও তুমি এই যে আমরা জেনারেল ফর্মুলা পেলাম, জেনারেল ফর্মুলাটা ব্যবহার করবে। যদি এইটি বলে দেয় তাহলে এইটা ইজ ইকুয়াল টু এস ধরে নাও তুমি, তাহলে কি পাবে এখানটায়, এখানটায় তাহলে পাওয়া যাবে ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু, ওপরে বুঝতেই পারছো এন খানা এস যোগ হয়েছে তাহলে এন এস, নিচে এস কমন নেওয়া যায় তাহলে ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি টু প্লাস ওয়ান বাই ভি থ্রি প্লাস ড্যাশ 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 ওয়ান বাই ভি এন মার্কা জিনিস তুমি এখানটায় পাবে। এন এন তো তাহলে এস এস তো কাটা যায়,
তাহলে ফাইনালি আমি এখানটায় কি লিখতে পারি, ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু এন, অর্থাৎ স্টেপ সাইজ কতগুলো স্টেপে গিয়েছে, স্টেপের নাম্বার 1/v1 প্লাস 1/v2 প্লাস 1/v3 প্লাস ড্যাশ 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 1/vn। এই ফর্মুলাটা আমরা এখানটায় ইউজ করতে পারি। যদি এসভি দিয়ে বলে তাহলে এসভির এখান থেকে শুরু হচ্ছে স্পেশাল কেস, এটা হচ্ছে এসভির জেনারেল ফর্মুলা। তাহলে ভি অ্যাভারেজের তো এই কটাই মাত্র ফর্মুলা, আর এই কিছু ট্রিকি ফর্মুলা যেরকম একটু আগে পেলাম সমতরণ নিয়ে চললে একদম মিডিল টাইমে বা টাইমের সাপেক্ষে অ্যাভারেজ বার করতে গেলে কি ভি প্লাস ইউ বাই টু। এটা কেন, লিনিয়ার ফাংশন বলে, মানে ওই ফাংশনটাকে যদি গ্রাফ আঁকি তাহলে সরল রেখা পাচ্ছি বলে আমরা এটা লিখতে পারি। কিন্তু তাহলে এস এর রেসপেক্টে কি এরকম কোনো ট্রিক অ্যাপ্লাই করা যায়, চেষ্টা করে দেখা যাক। এস এর রেসপেক্টে ভি এর চেঞ্জ খেয়াল করে দেখো, আগের দিনে আমরা যেটা শিখলাম, আগের ভিডিওতে আমরা যেটা শিখলাম, এস এর রেসপেক্টে ভি এর চেঞ্জ সমতরণের গতি হলে কোন ইকুয়েশন ব্যবহার করি আমরা, 2as। এইটার গ্রাফ তো সরল রেখা আসে না বাবা, এইটার গ্রাফ যদি সরল রেখা না আসে তাহলে সেক্ষেত্রে আমরা ওই সরলরৈখিক বুদ্ধিটা কিন্তু এখানটায় অ্যাপ্লাই করতে পারছি না। কিন্তু আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারি, সেই ট্রিক খাটিয়ে আমরা ওই সরলরৈখিক বুদ্ধি অ্যাপ্লাই করতে পারি। খেয়াল করে দেখো, এই ইউটা কিন্তু এক প্রকারের ধ্রুবক, আমরা আগের দিনে আলোচনা করেছিলাম। প্রাথমিক বেগ, একটা বস্তুকে ছুড়ে দিলে একবার হাত থেকে বেরিয়ে গেলে পরে কি তার বেগটাকে, তার প্রাথমিক বেগটাকে আমরা চেঞ্জ করতে পারবো? পারবো না। ইউ আর এ কি ধ্রুবক, তুমি না এই ওয়াইটাকে, এই ভি স্কোয়ারটাকে ওয়াই ধরে নাও, আর ইউ স্কোয়ারটাকে তুমি ওয়াই প্রাইম ধরে নাও, ওয়াই প্রাইমটা যেখানে ধ্রুবক। তাহলে ইকুয়েশন কি দাঁড়াচ্ছে, ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম প্লাস 2as। তাহলে দেখো আর কোনো স্কোয়ার নেই কারোর মাথায়, তাহলে কি সরলরৈখিক হয়ে গেছে। তাহলে পরে আমি যদি এই ওয়াই এর গড়টা বার করতে যাই, এবার তো আমি লিখতেই পারি যে প্রাথমিক মান ওয়াই প্রাইম, অন্তিম মান ওয়াই বাই কত 2। তাহলে এইটা ওয়াই প্রাইম প্লাস ওয়াই বাই 2, এইটা কার অ্যাভারেজ হলো, ওয়াই এর মানের অ্যাভারেজ হলো কিন্তু। আর ওয়াই এর মানের অ্যাভারেজ মানে কি, ভি স্কোয়ার এর মানের অ্যাভারেজ হলো কিন্তু, মানে স্কোয়ার মার্কা জিনিসের কিন্তু অ্যাভারেজ পাচ্ছি আমরা এখানটায়, তাই তো? তাহলে আমরা যদি ভি এর অ্যাভারেজ লিখতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, একটা রুট বসিয়ে দিতে হচ্ছে, কারণ স্কোয়ারের আমরা অ্যাভারেজ পেয়ে যাচ্ছি। আমরা স্কোয়ারের অ্যাভারেজ চাই না, তাহলে আমরা এই ভি এর অ্যাভারেজ চাই। তাহলে আমরা কি পাচ্ছি এখানটায়, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই 2, এটা রুট ওভারের ভেতরে। তাহলে এই তো হলো আমাদের ফর্মুলা। কোন কোন ফর্মুলা আমরা পেলাম এতক্ষণ ধরে আলোচনার মাধ্যমে, যার বেসিসে আমরা এখনই অঙ্ক করতে যাব, একবার আলোচনা করে নিই। ফার্স্ট, অ্যাভারেজ ভেলোসিটি মানে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। আর ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, ডেটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখেছি অ্যাভারেজ একদম এই যে মিডিলে পড়ছে, সম হারে এটার বেগ পরিবর্তিত হচ্ছে, তাই মিডিলে পড়ছে। এটা গ্রাফিক্যালেও আমরা দেখেছি একদম মিডিলেই থাকছে, তাই তো? তাহলে বেসিক ডেফিনিশন কি, যদি প্রত্যেকটা ধাপে ধাপে জিনিস বলে দেয় আমাদের, তাহলে কি এসটি বলে দিলে পরে এই বেসিক ডেফিনিশন এইটি, ভিটি বলে দিলে পরে বেসিক ডেফিনিশন এইটি। ভিটির কিছু স্পেশাল কেস থাকে যেখানে টি টাইম স্প্যান গুলো সমান, তাহলে পরে সেক্ষেত্রে ভি অ্যাভারেজ আমরা কত লিখতে পারি, এই জিনিসটি, এই যে v1 প্লাস v2 প্লাস v3 এরকম ড্যাশ 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 এরকম কিছু একটা জিনিস আমরা লিখতে পারি। কিন্তু কন্টিনিউয়াস ফাংশন হলে এই বুদ্ধি চলবে না, তখন ইন্টিগ্রেশন করতে হবে। কিন্তু ইন্টিগ্রেশন থেকে বাঁচতে পারি আমরা ধ্রুবক ত্বরণের ক্ষেত্রে, কিভাবে বাঁচতে পারি, সরলরৈখিক ফাংশন, মাঝখানে আমি কন্টিনিউয়াস, দেখতে ঝামেলা হচ্ছে, দেখলাম না বাবা সরলরৈখিক ফাংশন, এতে একই রকম ভাবে এগোচ্ছে আমি জানি, তাহলে শুরু শেষ, তাহলে শুরু প্লাস শেষ বাই 2 অ্যাভারেজ ভেলোসিটি পেয়ে যাচ্ছি। নেক্সট কি, যদি টি এর রেসপেক্টে এস বুঝলাম, টি এর রেসপেক্টে ভি বুঝলাম, যদি এস এর রেসপেক্টে ভি বলে দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটি আসছে। যদি এই প্রত্যেকটা দূরত্ব অতিক্রমের ধাপগুলো যদি সমান মানের হয় তাহলে পরে সেক্ষেত্রে ভি অ্যাভারেজ আমরা পেয়ে যাচ্ছি এইটি। যদি এইটাকেও আমরা ওই বুদ্ধি খাটিয়ে টোটালটা দেখতে যাই, যদি যদি তোমার তার কন্টিনিউয়াস ফাংশন হয়ে যায় তখন সেক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি কি করে বার করব, এটা তো সেই সরলরৈখিক, তা তোমার সরলরৈখিক ভাবে একটা গ্রাফ তৈরি করতে পারছে না, জোর করে সরলরৈখিক বানিয়ে নিলাম ওয়াই আর ওয়াই প্রাইম ইন্ট্রোডিউস করে, এইভাবে আমরা এটার অ্যাভারেজ ভেলোসিটিটাকে কিন্তু বার করে ফেলতে পেরেছি। বেশ, এরপরে আমরা কিছু প্রবলেমের দিকে যাব, বেসিক থেকে একটু অ্যাডভান্স প্রবলেম, টোটালটার দিকে আমরা শিফটিং করব। যে প্রবলেমগুলোর দিকে এবার আমরা ছুটবো
ফার্স্ট একটা বেসিক প্রবলেম এই সিভি থেকে নেওয়া, কি বলে দিয়েছে প্রবলেমটাতে সেটা একবার দেখা যাক। ইট ইজ 260 কিলোমিটার ফ্রম পাটনা টু রাঁচি বাই এয়ার। দেখো 260 কিলোমিটার ফ্রম পাটনা টু রাঁচি বাই এয়ার, এখানটা ইম্পর্টেন্ট যে কথাগুলো নোট করার মতন সেটা হচ্ছে বাই এয়ার। এয়ারের ডিস্টেন্স হচ্ছে 260 কিলোমিটার, তার মানে কি এটা ডাইরেক্ট ডিস্টেন্স। ডাইরেক্ট ডিস্টেন্স মানে ডিসপ্লেসমেন্ট বলতে পারো তুমি এটাকে। এই যে ধরে নেওয়া যায় এখানে রয়েছে পাটনা, এখানে রয়েছে রাঁচি বাই এয়ার, নিশ্চয়ই মাঝখানে কোনো ট্রাফিক ঝামেলা টামেলা নেই, তাহলে এটা কত ডিসপ্লেসমেন্ট এস দিয়ে লিখছি আমরা, এটা হচ্ছে 260 কিলোমিটার। ডিসপ্লেসমেন্ট করলে ডাইরেক্ট এটাই করবে। নেক্সট বলেছে কি 320 কিলোমিটার বাই রোড, তাহলে রাস্তা দিয়ে গেলে পরে 320 কিলোমিটার আসবে। তাহলে রাস্তা দিয়ে যখন আমরা যাচ্ছি এরকম ঘুরতে ঘুরতে যাচ্ছি কোনো রকমে, তাহলে এই সময় যে অতিক্রান্ত দূরত্বটা আমরা পাচ্ছি সেটাকে আমরা ডি দিয়ে লিখছি, ডিস্টেন্স ট্রাভেল, এটি হচ্ছে 320 কিলোমিটার। ওকে, নেক্সট যেটা বলেছে আমাদের কি কি বার করতে বলেছে দেখো, অ্যান এরোপ্লেন টেক্স 30 মিনিট টু গো ফ্রম পাটনা টু রাঁচি। একটা এরোপ্লেন 30 মিনিট টাইম নেয়, তাহলে আমরা একটা কাজ করি, এরোপ্লেনের যে টাইমটা লাগছে টিএ দিয়ে ডিফাইন করছি, 30 মিনিট মানে হচ্ছে হাফ আওয়ার। 30 মিনিট টাইম নিচ্ছে এটা। আর নেক্সট কি একটা ডিলাক্স বাস, সেটা টাইম নিচ্ছে নাকি 8 ঘন্টা। তাহলে বাসের টাইমটি কত পাচ্ছি আমরা, টি বি দিয়ে লিখছি এটা বাসের, এটা হচ্ছে 8 আওয়ার। এই ইনফরমেশন গুলো বলে দিয়েছে। কি জানতে চেয়েছে, ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দি প্লেন। অ্যাভারেজ স্পিড অফ দি প্লেন, দেখো প্লেন তো ডাইরেক্ট ডিস্টেন্সে গেছে এস, তাহলে প্লেনের অ্যাভারেজ স্পিডও যা, প্লেনের অ্যাভারেজ ভেলোসিটিও তাই, কারণ একটা সরলরেখা বরাবর একই দিকে এগিয়েছে, বারবার করে বলে আসছি আমি যেটা, একটা সরলরেখা বরাবর একই দিকে এগোলে পরে আমরা এখানে ডিস্টেন্স ট্রাভেলের যা, ডিস্টেন্স ট্রাভেলও যা, ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউডও কি হবে, সেম হবে। তাহলে প্লেনের অ্যাভারেজ ভেলোসিটি আর প্লেনের অ্যাভারেজ স্পিড দুটো জিনিসই কি, সেম জিনিস। তাহলে এই এর উত্তরটা যদি আমরা বার করতে চাই, তাহলে এর উত্তর কি হবে, প্লেনের জন্য ক্যালকুলেট করছি আমরা, তাহলে প্লেনের অ্যাভারেজ ভেলোসিটি আমরা লিখছি, সেটা কত হবে, নিঃসন্দেহে এস বাই টি এ। এস কত বলেছে 260, টি এ কত হাফ আওয়ার, দ্যাট মিনস 520 কিলোমিটার পার আওয়ার। এ হয়ে গেল। বি কি বলছে দেখা যাক। বি বলা যে দেখো বি চেয়েছে ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দি বাস। বাসের অ্যাভারেজ স্পিড, বাস তো এই যে বাই রোড গেছে, বাস তো আর উঠতে উঠতে যেতে পারবে না ডাইরেক্ট, রাস্তার যেরকম বাঁক টাক রয়েছে সেরকম বাঁক ফলো করতে করতে গেছে। তাহলে বাসের যদি অ্যাভারেজ স্পিড আমাদের বার করতে হয়, সেটি আমরা কি করে করব, বাস কিন্তু ডিস্টেন্স ট্রাভেল করেছে, তাহলে ডি বাই কত, ডিস্টেন্স ট্রাভেল ডি বাই টিবি, বাসের টিবি টাইম লেগেছে, তাহলে এটা হচ্ছে 320 আর এটা হচ্ছে 8 আওয়ার্স, এটা কাটলে থাকছে 4 8 32 40, তাহলে থাকছে 40 কিলোমিটার পার ঘন্টা। বেশ, সেকেন্ড পার্টটা হয়ে গেল। সিতে কি বলেছে, ফাইন্ড দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ দি প্লেন। নতুন করে করার কিছু নেই, প্লেন সেই সরণ যেই পথে হচ্ছিল সেই পথেই গেছে, তাহলে এই সি এর উত্তর এটাও, এটা এ এর উত্তর, এটা সি এর উত্তর। বেশ, নেক্সট কি, ফাইন্ড দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ দি বাস। অ্যাভারেজ ভেলোসিটি অফ দি বাস, ভেলোসিটির কথা বলেছে, তাহলে বাস যতই আঁকা বাঁকা হয়ে যাক না কেন নিতে হবে তো আমাদের ডিসপ্লেসমেন্ট, তাহলে সেই ডিসপ্লেসমেন্টটা কত, ভি অ্যাভারেজ অর্থাৎ বাসের অ্যাভারেজ ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট তো এস, আর বাসের টাইম লেগেছে টিবি, তাহলে কত 260 বাই টিবি হচ্ছে কত, টিবি হচ্ছে 8। এইটিকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে 32.5, 32.5 কিলোমিটার পার আওয়ার। সিম্পল প্রবলেম, একদম একদম সিম্পল প্রবলেম এটা। শুধু এখানটায় একটু টুইস্ট ছিল কি, ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স ট্রাভেল এই জিনিসটাকে একটু ঘুরিয়ে বলে দেওয়া রয়েছে। আর এই সিভি স্যার এই প্রবলেমটার মাধ্যমে আমাদের কাছ থেকে এইটা চেক করতে চেয়েছেন যে আমরা এই ইনফরমেশনটা জানি কি না, যে যদি সরল রেখা বরাবর একই দিকে
একই দিকে যদি বস্তু কণা এগোই তাহলে সেক্ষেত্রে তার ডিস্টেন্স ট্রাভেলও যা, তার ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউডও সেম। এই কনসেপ্টটাই জাস্ট এই প্রবলেমটার মাধ্যমে চেক করতে চাওয়া হয়েছে। তাহলে আমরা এটাকে করে ফেললাম, মানে আমরা এই কনসেপ্টটা জানি। নেক্সট যে প্রবলেমটা আমরা দেখব এটা হচ্ছে ইরোডভের একটা প্রবলেম। বেশ, এই প্রবলেমটাতে কি রয়েছে, a point traversed half the distance with velocity v0। ওফ, তাহলে হাফ ডিস্টেন্স, ওই যে বললাম না হাফ হাফ করে ডিস্টেন্স এগোই, তাহলে হাফ দ্য ডিস্টেন্স। তাহলে আমরা ওই হাফ ডিস্টেন্সটিকে সবার প্রথম এঁকে ফেলি, টোটাল ডিস্টেন্সটিকে সবার প্রথম এঁকে ফেলি। এই হচ্ছে টোটাল ডিস্টেন্স, ধরে নাও টোটাল ডিস্টেন্স কোথা থেকে কোথায়, না ধরে নাও এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে টোটাল ডিস্টেন্স। হাফ ডিস্টেন্সের প্রশ্ন যখন উঠলো তাহলে একদম মাঝামাঝি জায়গায় একটা সি পয়েন্ট ডিফাইন করে দেওয়া যাক। তাহলে এ থেকে সি এইটুকুতে গেছে v0 বেগ নিয়ে। ওকে, পড়লাম, একেও ফেললাম যাতে ভিজুয়ালাইজেশনটা হয়, প্রবলেমটা ভালো করে সলভ হয়। দ্য রিমেইনিং পার্ট অফ দ্য ডিস্টেন্স মানে সিবি, এবির পার্ট তো মিটলো, এবার রিমেইনিং পার্ট মানে সিবি, দ্য রিমেইনিং পার্ট অফ দ্য ডিস্টেন্স was covered with velocity v1 for half the time and with velocity v2 for the other half of the time। ও বাবা, নেক্সটটাকে আবার টাইমের রেসপেক্টে দুই ভাগে ভাগ করেছে। তাহলে প্রথম হাফ টাইমে এটা নাকি v1 ভেলোসিটি নিয়ে গেছে, দ্বিতীয় হাফ টাইমে এটা নাকি v2 ভেলোসিটি নিয়ে গেছে। তার আগে মজার বিষয় হচ্ছে এখানকার টাইমের রেসপেক্টে অ্যাভারেজ আমরা বার করব, তো সে ডাইরেক্ট সরল রৈখিক। তাহলে এখানটা তুমি বুঝতেই পারছো এখানকার টাইমের রেসপেক্টে যে অ্যাভারেজ আমরা বার করব সেটা আমরা না ভিটি অ্যাভারেজ দিয়ে রাখছি, টাইমের রেসপেক্টে অ্যাভারেজ। ওই টাইম হাফ হাফ করে দিয়েছে না, ওই ফর্মুলাটা ইউজ করছি। কোন ফর্মুলা খেয়াল আছে তো? এই যে এই ফর্মুলাটি, এই যে এই যে এই যে এই যে এই ফর্মুলাটির কথা বলছি আমি, ভি অ্যাভারেজ ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু। ওকে, তাহলে এইটিকে আমরা ব্যবহার করছি এখানটায়। তাহলে এইটিকে যদি আমরা ব্যবহার করি এখানে, তাহলে আমরা খুব ইজিলি ভিটি অ্যাভারেজ বার করে ফেলতে পারবো কত, হাফ ডিস্টেন্স v1 বাকি হাফ ডিস্টেন্স v2, দুটো। কারণ শুরুতেও বেগ কত, হাফ ডিস্টেন্স মানে শুরু করেছিল v1 নিয়ে, শেষ করেছে কত v2 নিয়ে। তাহলে vt অ্যাভারেজ কত হচ্ছে v1 প্লাস v2 বাই 2, দ্যাটস ইট। বেশ, তাহলে এইবার এই দেখো সিবি পথে ভ্যারাইটি অফ ভেলোসিটি রয়েছে v1 আর v2, তাকে আমি একটা সিঙ্গেল নাম্বার দিয়ে প্রেজেন্ট করে দিয়েছি, মানে কি সিবি টোটাল পথে টোটাল টাইমে একটা ভেলোসিটি দিয়ে আমি ডিফাইন করে দিয়েছি vt দিয়ে। তাহলে এখন আমার কার্যকর বিষয় যাকে নিয়ে আমি মাথা ঘামাবো সেটা হচ্ছে v0 আর vt, এই দুটিকে নিয়ে। এখানে আবার অ্যাভারেজ করতে বলেছে কার রেসপেক্টে, না ডিস্টেন্স হাফ হাফ রয়েছে সেই রেসপেক্টে অ্যাভারেজ করতে বলেছে। তাহলে ডিস্টেন্স যদি তোমার হাফ হাফ থাকে সেই রেসপেক্টে যদি আমার অ্যাভারেজ করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে কোন ফর্মুলা খেয়াল করে দেখি, এই যে ভি অ্যাভারেজ বসে রয়েছে এখানটায়, দুটো ধাপ, তাহলে এন এর ভ্যালু কত 2, এই একটা ধাপ আর এই একটা ধাপ, এইটুকু অবধি নিলে আমাদের কাজ মিটবে। তাহলে আমরা প্রবলেমের দিকে যাই। তাহলে এখন যেটা বার করতে বলেছে ভি অ্যাভারেজ, সেটা কি হবে, ভি অ্যাভারেজ এটা হবে ধাপ দুটো বাই 1 বাই v1 মানে v0, প্রথম ধাপে v0, 1 বাই v2 দ্বিতীয় ধাপে কত vt অ্যাভারেজ। ক্যালকুলেট করে নি, করে একদম লাস্টে এই vt এর মানটা বসিয়ে দেবো, কেমন? তাহলে ক্যালকুলেট করে তুমি বুঝতেই পারছো নিচে এলসিএম হবে, সেটা উপরে উঠে যাবে। তাহলে এটা ভিটি অ্যাভারেজ এখানটায় থাকছে আর এখানটায় কত থাকবে, v0 প্লাস ভিটি মার্ক একটা জিনিস থাকবে। তাহলে ভিটি এর মানটা এবার বসিয়ে দেওয়া যাক, 2 ইন্টু v0 ইন্টু ভিটি এর মান হচ্ছে v1 প্লাস v2 বাই 2, টোটালটার সঙ্গে বাই দিয়ে এখানটায় কত v0 প্লাস ভিটি এর মান হচ্ছে v1 প্লাস v2 বাই 2। এই টু তো কেটে গেল, না কাটলেও চলতো, এটার সঙ্গে টু কেটে যেত, যাক কেটে যখন দিয়েছি তাহলে আর কি করা যাবে। তাহলে এখানে 2 এলসিএম করলে ফাইনাল উত্তর কি আসবে, 2 যদি এলসিএম করি সেই 2 ওপরে উঠে যাচ্ছে, তাহলে হচ্ছে 2 v0
প্লাস v1 প্লাস v2, 2v0, না গুণ রয়েছে, না গুণ রয়েছে, তাহলে 2v0 ইন্টু v1 প্লাস v2। ওকে, 2v0 ইন্টু v1 প্লাস v2, আর নিচে কত, এই এলসিএম এ তুমি বুঝতেই পারছো, 2v0 প্লাস v1 প্লাস v2, এটা উত্তর। দেখো কত সিম্পল কায়দায় আমাদের অঙ্কটা হয়ে গেল। জাস্ট ওই কনসেপ্ট গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট, এই একটা প্রবলেম আমার বানানো, না না না, ঝেড়েছি। এটা ঝেড়েছি বলতে এটা ইউরোডপের একটা প্রবলেম থেকে ইন্সপিরেশন নিয়ে এইটা আমি তৈরি করেছি, এবং ইন্সপিরেশন নিয়ে বলাটাও বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে যায়। এটা কিছুই না, জাস্ট ওখানে নিউমেরিক্যাল ডিজিট গুলো ছিল, আমি সেখানটার থেকে ভেরিয়েবল মার্কার জিনিস করে বানিয়ে নিয়েছি, যাতে করে কি হয়, এই টাইপের প্রবলেম না খুব আসে, মানে খুব কমন প্রবলেম, বারে বারে আমাদের হাতে বাঁধে এই ধরনের প্রবলেম গুলো। কাজেই এই ধরনের প্রবলেম গুলো দিয়ে একটা না সমীকরণ বা একটা সূত্র বানিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে ওই সূত্রে পরবর্তীতে যখন মান বসাবো ঝট করে অঙ্কটা হয়ে যাবে। সেই সূত্র বানানোর জন্যই এই প্রবলেমটা আমরা এখানটায় নিয়েছি। ওকে, কি বলেছে দেখা যাক। এ কার স্টার্টস মুভিং ফ্রম রেস্ট, তাহলে প্রারম্ভিক বেগ এটার 0 বলে দিয়েছে, রেস্টের থেকে মুভ করতে আরম্ভ করেছে রেক্টিলিনিয়ারলি, ওই সেই সরল রেখা বরাবর। ফার্স্ট উইথ অ্যাক্সিলারেশন এ, প্রথমে অ্যাক্সিলারেশন নিয়ে চলেছে প্রথম ধাপে। দেন ইউনিফর্মলি, মানে ধ্রুবক ভেলোসিটি নিয়ে চলেছে, ধ্রুবক বেগ নিয়ে চলেছে। অ্যান্ড ফাইনালি মানে থার্ড স্টেপে কি করেছে, তাহলে ডিসঅ্যাক্সিলারেশন, তাহলে কি তোমার ডিসঅ্যাক্সিলারেশন মানে তো তা মন্দন নিয়ে চলছে সেম রেটে, এ মন্দন নিয়েই চলছে, আর তারপরে এটা আবার স্টপ হয়ে গেছে। দাঁড়াও ভিজুয়ালাইজটা করে নিই আমরা। সবার ফার্স্ট কাজ আমাদের ভিজুয়ালাইজ করা, বেসিক যখন আমরা শিখছি তাহলে ভিজুয়ালাইজেশন তো বানতা হয়। আমরা ফার্স্টে গ্রাফ আঁকবো, ভিটি গ্রাফ, কারণ অ্যাক্সিলারেশনের কথা যখন বলেছে, আর সরল গ্রাফ মানে হচ্ছে সরল রেখা, কাজেই ভিটি গ্রাফটাই অ্যাক্সিলারেশন ধ্রুবক মানে সরল রেখা মার্কা জিনিস আসতে চলেছে। তাহলে এইটাকে আমরা ভি অ্যাক্সিস, এইটাকে আমরা টি অ্যাক্সিস দিচ্ছি। ওকে, গ্রাফ কেমন হবে, দেখো 0 বেগ নিয়ে শুরু করেছিল ধ্রুবক ত্বরণে, তাহলে এরকম ভাবে উঠেছে, তারপর কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে গিয়েছে কিছুটা টাইম, তারপর সেই একই হারের মন্দন নিয়ে এটা নেমেছে। একই হারের মন্দন কথাটা খেয়াল রাখতে হবে। আমি না এই গ্রাফটাকে কয়েকটা সেগমেন্টে না ভাগ করে দিই, দেখো ভাগটা কিভাবে করছি। এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, দেখো ভেলোসিটি এখানটায় যেটা পাবে সেটা তুমি আন্দাজ করতেই পারছো, এটাকে আমরা ভি ম্যাক্স দিয়ে লিখবো, ম্যাক্সিমাম ভেলোসিটি এটা অ্যাটেন্ড করবে, এটা 0, এখানে ভেলোসিটি কত 0। তাহলে দেখো কিছু পয়েন্ট দিয়ে যদি আমি মার্ক করি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা ও পয়েন্টই ধরো রাখলাম, এটা ধরো সি পয়েন্ট রাখলাম, তাহলে ওর থেকে এ ভেলোসিটি যতটা বেড়েছে, আর ওর থেকে ডি টাইম যতটা চেঞ্জ হয়েছে, ইর থেকে ও টাইম ঠিক ততটাই চেঞ্জ হয়েছে। ওকে, এর পরেরটা একটুখানি দেখা যাক। দ্য টোটাল টাইম অফ মোশন ইজ টি, ও টোটাল টাইমটা আবার বলে দিয়েছে টি, মানে একদম এই ওর থেকে সি এই টোটাল টাইমটা হচ্ছে টি। আর দ্য অ্যাভারেজ ভেলোসিটিও বলে দিয়েছে, ভি অ্যাভারেজ এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে। হাউ লং ডাজ দ্য কার মুভস ইউনিফর্মলি, তাহলে এই এ থেকে বি, এই ডি থেকে ই, এইটুকু টাইম কত সেটা জানতে চেয়েছে, এই টাইমটাকে আমি টি প্রাইম ধরে নিচ্ছি। আর তাহলে বাকিটুকু যে তোমার টি মাইনাস টি প্রাইম টাইম যে পড়ে থাকলো, এই যে বললাম একটু আগে ইও, এই যে সরি ইসি এর টাইম যতটা, ওডি এর টাইম কি ঠিক ততটা, তাহলে টি মাইনাস টি প্রাইম এটা দুই ভাগে ভাগ হচ্ছে, একটা নিচ্ছে এ টি মাইনাস টি প্রাইম বাই 2, আর একটা নিচ্ছে এ টি মাইনাস টি প্রাইম বাই 2। আর মজার বিষয় অ্যাভারেজ ভেলোসিটি বলে দিয়েছে, অ্যাভারেজ ভেলোসিটি মিনস
টোটাল ডিস্টেন্স ট্রাভেল, টোটাল টাইম। তাহলে আমরা টোটাল ডিস্টেন্স ট্রাভেল কি করে বার করতে পারি? অ্যাভারেজ ভেলোসিটি ইন্টু টি, এটা মানে টোটাল ডিস্টেন্স ট্রাভেল, আর সেটা কি ভিটি ডায়াগ্রামের এরিয়া আন্ডার দি কার্ভ। তাহলে এই ভিটি ডায়াগ্রামের এরিয়া আন্ডার দি কার্ভ, একটা জিনিস ঠিক করে খেয়াল করে দেখো, এইটুকুর এরিয়া আর এইটুকুর এরিয়া, এই দুটো জিনিস তো সেম, কারণ একই উচ্চতা ত্রিভুজ দুটোর, একই ভূমির দৈর্ঘ্য, দুটোই সেম। তাহলে এটা কত আসছে? একটার যদি ক্যালকুলেট করি তাহলে আমি সেটা পাবো হাফ ইন্টু ভূমি, তো বুঝতেই পারছো কত, টি মাইনাস টি প্রাইম বাই টু, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে ভিম্যাক্স, ইন্টু কত, ইন্টু টু, কারণ দুটো ত্রিভুজ রয়েছে এরকম। ওকে, এইটি আমরা পেলাম। প্লাস এই জিনিসটিরও তো ক্ষেত্রফল রয়েছে, সেটাও তো আমাদের কাউন্ট করতে হবে। তাহলে প্লাস এই জিনিসটির কত হবে, ভিম্যাক্স হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, এই যে বি বাহুর দৈর্ঘ্য, আর ডিবি, সরি ডিবি, তার ডিএ বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভিম্যাক্স, আর ডিই বাহুর দৈর্ঘ্য কত, টি প্রাইম। এখন কথা হচ্ছে এই ভিম্যাক্সটা তো কোশ্চেনে বলে দেওয়া নেই, ভিম্যাক্সটাকে তো মাতব্বরি করে আমরাই ইন্ট্রোডিউস করিয়েছি। আর কোশ্চেনে চেয়েছে কি, যে কতক্ষণ ধরে এটা ইউনিফর্মলি চলবে, মানে টি প্রাইম জানতে চেয়েছে। তাহলে এখানটায় নোট করে রেখে দিই, টি প্রাইমটা জানতে চেয়েছে আমাদের কাছ থেকে। ওকে, তাহলে ভিম্যাক্সটা মাতব্বরি করে আমরা ইন্ট্রোডিউস করেছিলাম, তাহলে ভিম্যাক্সটাকে আমরা লিখে ফেলি। দেখো, এই ও ডি, ও ডি এ, এই যে ত্রিভুজটি তুমি পাচ্ছ সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটা থেকেই তুমি লিখে দিতে পারো ভিম্যাক্সটা হচ্ছে আসলে অ্যাক্সিলারেশন মার্কা জিনিস দিয়ে কিন্তু তুমি এটা লিখে দিতে পারো। অ্যাক্সিলারেশন কিন্তু এ বলে দিয়েছে, তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে এটা স্লোপ না, তাহলে ট্যান থিটা বা অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু কত, ভেলোসিটি ভিম্যাক্স মাইনাস জিরো, এতটা পরিবর্তিত হয়েছে, কতটা টাইমে গো, টি মাইনাস টি প্রাইম বাই টু, এত টাইমে কিন্তু পরিবর্তিত হয়েছে। তার মানে আমরা কি পাচ্ছি, টু ভিম্যাক্স বাই টি মাইনাস টি প্রাইম। ওকে, তাহলে আমরা এখানটাই ভিম্যাক্স ইকুয়াল টু যেটা পেয়ে যাব, সেই জিনিসটি হচ্ছে এ টি মাইনাস টি প্রাইম বাই হচ্ছে টু, এটা হচ্ছে কি আমার ভিম্যাক্স। ওকে, তাহলে এবার এই যে আমরা এই যে কন্ডিশন বানিয়ে রেখেছিলাম, এই কন্ডিশনে এই মানগুলোকে আমরা পুট করব। বোঝার সুবিধার জন্য প্রত্যেকে একটুখানি এখানটায় ভিডিওটি পজ করে একটুখানি এই লাস্ট যে কন্ডিশন বানিয়ে রেখেছিলাম এই কন্ডিশনটিকে লিখে নাও। আমিও নেক্সট স্লাইডে যাওয়ার আগে এই কন্ডিশনটিকে একটা জায়গায় একটু নোট করে নিই। তাহলে হাফ ইন্টু টি মাইনাস টি প্রাইম ইন্টু টু ইন্টু ভিম্যাক্স ইন্টু টু প্লাস ভিম্যাক্স ইন্টু টি প্রাইম। ওকে, আমার নোট করা হয়ে গেছে। নেক্সট স্লাইডে তাহলে আমরা নির্দ্বিধায় যেতে পারি এখন। ওকে, কি ছিল ইকুয়েশন? বেশ, ইকুয়েশন ছিল খানিক এইরকম, ভি অ্যাভারেজ টি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু টি মাইনাস টি প্রাইম বাই টু ইন্টু ভিম্যাক্স, এইটি ছিল। টোটালটাই লিখে নি, ইন্টু টু প্লাস আর কি, ওই যে আয়তক্ষেত্র মার্কা জিনিসটা ছিল, তার ক্ষেত্রফল কত, ভিম্যাক্স ইন্টু টি প্রাইম, এইট। তাহলে ভিম্যাক্স এর মানটা আমরা মাতব্বরি করে বার করেছিলাম, এই আমরা মাতব্বরি করে লিখেছিলাম ঠিকই, ভিম্যাক্স এর মানটিও বার করে রেখে দিয়েছি যাতে আমাদের কোশ্চেনে যা যা ভেরিয়েবল বলেছে তাই দিয়ে, কত সেটা, এ টি মাইনাস টি প্রাইম বাই টু। তাহলে ভিম্যাক্সটাও আমরা বার করে রেখেছি এ টি মাইনাস টি প্রাইম বাই হলো গিয়ে টু। ওকে, এখন বিষয়টা হচ্ছে দেখো, এই টু তো কাটা যায়, আর ভিম্যাক্স এর মানটিকে আমরা সেট করে দিই, ফাইনালি কত আসে দেখি।
ভি প্রাইম টি, টি প্রাইম বার করার কথা ছিল কিন্তু আমাদের, খেয়াল রাখতে হবে। তাহলে কি আছে এখানটায়, টি মাইনাস টি প্রাইম, ভিম্যাক্স এর ভ্যালুটিকে যদি তুমি এখানটায় বসিয়ে দাও, এটা হয়ে গেল স্কোয়ার, 2 দুগুণে হয়ে গেল 4, এখানটায় হয়ে গেল এ। বেশ, সেট। প্লাস ভিম্যাক্স এর ভ্যালুটিকে যদি তুমি এখানটায় বসাও, তাহলে হয়ে যাচ্ছে a/2, টি প্রাইম থাকছে, আর টি মাইনাস টি প্রাইম গোছের কিছু একটা আসছে। এক কাজ করা যাক, এ কমন নিয়ে এর নিচে পাঠিয়ে দেওয়া যাক, আর 4 দিয়ে গুণ করে দেওয়া যাক। তাহলে 4, তাহলে একটু সরলীকৃত হবে, 4 এত বাই এ ইজ ইকুয়াল টু, এটাকে একবার ফর্মুলায় ভাঙিয়ে দিই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানটায় কত, 4 দিয়ে গুণ করে দিয়েছি, মানে থাকছে 2t প্রাইম টি, একবারে করে দিচ্ছি, 2t প্রাইম টি মাইনাস 2t প্রাইম স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে এইটা এটা কাটা যায়, এইটা এটার ভেতরে একটু যোগ বিয়োগ ঘটে, তাহলে 4 ভি অ্যাভারেজ টি বাই এ টি প্রাইম স্কোয়ার, টি স্কোয়ার মাইনাস টি প্রাইম স্কোয়ার। কি বার করার কথা ছিল, টি প্রাইম বার করার কথা ছিল। তাহলে টি প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 4 ভি অ্যাভারেজ টি বাই এ। একটু ভদ্রসভ্য বানানোর জন্য আমি না টি স্কোয়ার কমন নিয়ে নিই, দেখতে একটু ভদ্রসভ্য হবে। টি স্কোয়ার যদি আমরা কমন করি, তাহলে পড়ে থাকবে 1 মাইনাস 4 ভি ভি অ্যাভারেজ বাই কত, এটি। তাহলে আমাদের মোটিভ ছিল টি প্রাইম বার করার, এটা আসছে টি, আর বড় করে রুট 1 মাইনাস 4 ভি স্কোয়ার বাই এটি। ওকে, দিস ইজ দি ফর্মুলা। নোট করে নাও, নেক্সট প্রবলেমের জন্য কাজে লাগবে আমাদের। তাহলে আমরা পাচ্ছি টি ইজ ইকুয়াল টু টি প্রাইম 1 মাইনাস 4 ভি অ্যাভারেজ বাই এটি গোছের একটা জিনিস আমরা এখানটায় দেখতে পাচ্ছি। তাহলে আজকের জন্য নেক্সট এবং লাস্ট প্রবলেমের দিকে আমরা যাই। দেখো একদম সেম প্রবলেম, এই সেই প্রবলেম যেটা দেখে আমি ইন্সপিরেশন পেয়ে এই প্রবলেমটাকে ওখানে ঝেড়েছি, শুধু এখানে নিউমেরিক্যাল ডিজিট গুলোকে ওখানে ভেরিয়েবল দিয়ে ট্রান্সফার করে দিয়েছি। দেখো কি বলেছে, আ কার স্টার্টস মুভিং রেক্টিলিনিয়ারলি, ফার্স্ট which acceleration w equal to 5 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যাক্সিলারেশন w বলেছে, আমরা ওখানে a দিয়ে লিখেছি, তো আমি এখানটা a দিয়েই নোট করতে থাকি। তাহলে a বলেছে আমাদের 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্য ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0, আমরা তাই ধরে নিয়েছিলাম, প্রারম্ভিক বেগ 0 থেকে স্টার্ট করেছিল, আমাদের গ্রাফটা তাই বলছিল। দেন ইউনিফর্মলি, অর্থাৎ তারপরে সমবেগ নিয়ে চলেছে, গ্রাফে আমরা তাই ধরেছি। অ্যান্ড ফাইনালি ডিসঅ্যাক্সিলারেটিং অ্যাট দ্য সেম রেট w, তারপরে কি ওটা মন্দন নিয়ে চলেছে সেম মান নিয়ে, সেম মন্দনের মান, মানে মন্দনের মান আর ত্বরণের মানটা কি ছিল, সেম, আমরা তাই ধরেছিলাম ওখানটায়। কামস টু এ স্টপ, তারপর থেমে গেছে একটা স্টপে এসে, এটা আমরা ধরেছিলাম। সেম প্রবলেম ছিল। দ্য টোটাল টাইম অফ মোশন ইকুয়ালস টাউ ইকুয়াল টু 25 সেকেন্ড, আমরা টোটাল টাইম টি ধরেছিলাম, তাহলে টি ইকুয়াল টু 25 সেকেন্ড। The average velocity during that time is equal to এত, average velocity 72 কিলোমিটার পার আওয়ার বলে দিয়েছে। আমরা এটাকে সেম নোটেশনই রেখেছিলাম, কত, 72 কিলোমিটারকে মিটারে কনভার্ট করছি, 0 0 কাটলো, এটা এটা হলো 2, তাহলে থাকছে 20 মিটার পার সেকেন্ড। হাউ লং ডাজ দ্য কার মুভ ইউনিফর্মলি, মানে জানতে চেয়েছে টি প্রাইম। ফর্মুলা কি শিখলাম, টি প্রাইম ইকুয়ালস টি into root over 1 minus 4 v average by 80. চেক করে নাও, t prime is equal to t root over 1 minus 4 v average by 80. ওকে, মান সেট করো। মান যদি আমরা এখানটায় সেট করি, t prime, t বলেছে হচ্ছে 25 সেকেন্ড, t বলেছে 25 সেকেন্ড, নেক্সট ইন্টু রুট ওভার 1 মাইনাস, দেখো 4 ইন্টু ভি, অ্যাভারেজ ভি তো হচ্ছে 20, তাহলে 4 ইন্টু ভি মানে হয়ে যাচ্ছে 80,
আর অ্যাক্সিলারেশন এ বলে দিয়েছে 5, আর টি হচ্ছে 25, 5 25 হয়ে যাচ্ছে তোমার 125। এটাকে ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবে 15 সেকেন্ড। তাহলে ওই গাড়িটি 15 সেকেন্ড ধরে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলছিল। আর বাকি যে 25 সেকেন্ডের ভেতরে 10 সেকেন্ড বেঁচে থাকলো, 5 সেকেন্ড এটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে চলেছিল, আর বাকি 5 সেকেন্ড এটা কনস্ট্যান্ট রিটার্ডেশন নিয়ে চলছিল বা ডিসঅ্যাক্সিলারেশন নিয়ে চলেছিল। বেশ, আজকের ক্লাস তাহলে এই অবধি। নেক্সট দিন আমরা 2D মোশন নিয়ে আলোচনা করতে যাব একটু। 2D নয়, তার আগে আমার মনে হয় একমাত্রিক আপেক্ষিক গতি নিয়ে আলোচনা করে নেওয়াটা বেটার। তাহলে 2D তে আমরা একবারে গুছিয়ে করতে পারবো।